আচ্ছা, আজকে যেটা ছিল এই হারমিশিয়ান অপারেটরের আজকে যেটা বাকি সেটা হচ্ছে আগের দিন লিখে রেখেছিলাম না, জাস্ট ওই 3টে থিওরেম বাকি হারমিশিয়ান অপারেটরের। তাহলে এই 3টে থিওরেম আজকে দেখব, প্রমাণ করব। আচ্ছা, এইটা একটা করব। আর একটা কি করব, যে এই হারমিশিয়ান অপারেটরের বিভিন্ন প্রপার্টি আগের দিন বলেছি। তারপরে তারও আগে যখন হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল বা অপারেটর এইগুলো যখন বলেছিলাম, তখনও বা মানে পস্টুলেট 2 এর পরে র্যাদার তখনও অনেক প্রপার্টি বলতাম, যে আর কি বিভিন্ন প্রপার্টি বলেছি, সেগুলো প্রমাণ করেছি। তো সেইগুলো কেন বলতাম আর কি, মানে করেছি জাস্ট আর কি ওই প্রমাণগুলো পরীক্ষায় আসবে 2 নম্বর করে পাবে তার জন্য তো আর এটা নয়। নিশ্চয়ই সমস্ত কিছুর কোথাও একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, বা প্রতিটা জিনিস প্রতিটার সাথে কোনোভাবে লিঙ্ক আপ আছে। যে এই হারমিশিয়ান অপারেটরটা আলাদা করে যে ইন্ট্রোডিউস করছি, এটা কি আলাদা করে ইন্ট্রোডিউস করতেই হতো? মানে এমনি জাস্ট নর্মাল কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের বিভিন্ন প্রপার্টি থেকে কি এই হারমিসিটিটা বোঝা যেত না? ঠিক আছে, সেই জিনিসগুলো আজকে দেখব। তারপরে আমাদের নিশ্চয়ই সময় থেকে যাবে তার উপরে, তখন আমরা ফিফথ পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্সে ঢুকে যাব। ঠিক আছে, তো তাহলে দেখা যাক। তাহলে আজকে হচ্ছে যে লাস্ট যে 3টে থিওরেম বলে রেখেছিলাম হারমিশিয়ান অপারেটরের, সেই থিওরেমগুলো করব, সেই থিওরেমগুলো আগে স্টেট করি। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে থিওরেম 1। করে পড়াবো। থিওরেম 1টা কি ছিল, যে average value of a Hermitian operator is always real, এইটা ছিল। আচ্ছা, তাহলে হারমিশিয়ান, তাহলে অ্যাভারেজ ভ্যালু দেখা যাক, যে অ্যাভারেজ ভ্যালু কী করে বার করি আমরা। তাহলে ইফ psi is an arbitrary function, then average value of a is given by, কিভাবে লিখি আমরা অ্যাভারেজ ভ্যালু, a equals to integral over all space। আচ্ছা, একটু হাতের লেখাটা আমার বাজে হবে, হ্যাঁ, মানে আসলে এই মানে এই ডিভাইস চেঞ্জ হলে একটু হাতের লেখাটা আমার বাজে হয়, সেট থাকে না তো। তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এইভাবে আমরা লিখি অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, এবার কি দেখাতে বলেছে, যে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল, এইটা দেখাতে বলেছে। তার মানে এর তাহলে রিয়েল কি ইমাজিনারি সেটা প্রমাণ করতে গেলে কি করতে হবে, এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে দেখতে হবে যে কি আসে। তাহলে এইটা যদি এ হয়, দেন এ অ্যাভারেজের কমপ্লেক্স কনজুগেট কি হবে, এই টোটালটার কমপ্লেক্স কনজুগেট, মানে হচ্ছে এই ওপরে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডিটাও এর কমপ্লেক্স কনজুগেট বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও এর কমপ্লেক্স কনজুগেট। আর এগুলো ব্র্যাকেট নোটেশনে কেমন হবে, ব্র্যাকেট নোটেশন একসাথে করতে থাকি তাহলে তোমাদের ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হবে তোমরা। তাহলে এটা ব্র্যাকেট নোটেশনে কেমন হবে,
সাই এ সাই বাই সাই সাই। ব্র্যাকেট নোটেশন দেখো অনেক ঝামেলা কমই, বারবার ইন্টিগ্রেশন ওভার অল স্পেস লিখতে হয় না, ডিটাও লিখতে হয় না, এইটা মানেই এইটা। ঠিক আছে, তাহলে এইটা কেমন হবে? এইটা হবে সাই এ সাই তার কমপ্লেক্স কনজুগেট বাই সাই সাই তার কমপ্লেক্স কনজুগেট, এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু কি? আচ্ছা, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টারের কমপ্লেক্স কনজুগেট মানে সাই, তারপরে এ তার কমপ্লেক্স কনজুগেট, তারপরে সাই স্টার, এই সাইটার কমপ্লেক্স কনজুগেট মানে সাই স্টার ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস। প্রথমটা হয়ে যাবে সাই, কারণ সাই স্টারের কমপ্লেক্স কনজুগেট মানে সাই, তারপরেরটা হয়ে যাবে সাই স্টার ডিটাও। আর ডিটাওটা কেন হবে না? তার কারণ হচ্ছে এটা তো ভলিউম এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট সবসময় রিয়েল হয়, কিন্তু ওয়েভ ফাংশন যে কোনো আরবিট্রারি ফাংশন, সেটা রিয়েলও হতে পারে ইমাজিনারিও হতে পারে, সেই জন্য আমরা এইটার ক্ষেত্রে স্টারটাকে মানে এর স্টারটাকে সাই স্টারই রেখে দেবো। আর এগুলো কি হচ্ছে সাই স্টারের আবার কমপ্লেক্স কনজুগেট, মানে কমপ্লেক্স কনজুগেটের কমপ্লেক্স কনজুগেট, সেই জন্য এগুলো রিয়েল হয়েছে। ঠিক আছে, তাহলে এটার ব্র্যাকেট নোটেশন কি হবে? এভাবে যদি মানে এগুলোর বেসিক্যালি ইকুইভ্যালেন্ট দিই, তাহলে এইটার ব্র্যাকেট নোটেশন কি হবে? ব্র্যাকেট নোটেশন এটার কি হবে? এটার কি হবে ব্র্যাকেট নোটেশন? যে এখানে এই যে মানে এটা কিছুই হবে না, আগে তো প্রথমে ব্রা পার্টটাই লিখতে হবে, তাহলে এর ব্রা পার্টে এখন কি ঢুকে যাবে? এ সাইডে ঢুকে যাবে, তার মানে এ সাই সাই বাই এটাও জাস্ট একই থেকে যাবে সাই সাই, এইটা। বুঝতে পেরেছো? মানে এইটার কি, এইটা তো এ আর সাইটা তো এই যেমন এখানে এ স্টার সাই স্টার বা এ সাই এর হোল স্টার, এটাকে তো এইভাবেও লিখতে পারি। তাহলে এ সাই এর হোল স্টার মানে এ আর সাইটা ব্রা পার্টে ঢুকে গেছে, তার মানে এইটার ক্ষেত্রে তো আগে আমাকে ব্রা পার্টটাই লিখতে হবে, আমি কেট ব্রা হিসাবে তো লিখতে পারি না, ব্রা কেট নোটেশন মানে আগে ব্রা লিখতে হবে তারপরে কেট, তাহলে সেই জন্য এই ব্রা পার্টে এ সাইটা ঢুকে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ দিদি। ঠিক আছে, এইটা তাহলে এইখানে আমি একটা কাজ করে দিই, শুধু এই যে এ স্টার সাই স্টার না লিখে এটাকে আমি এইটা করে দিই, ওই এ সাই করে দিই, এ সাই তার স্টার করে দিই। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম, এ সাই তার স্টার করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, আর এইটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার এ যদি হারমিশিয়ান অপারেটর হয় তাহলে ডেফিনিশন কি? হারমিশিয়ান অপারেটরের প্রপার্টি কি? এই যে সাই স্টার এ সাই ডিটাও ইকুয়ালস টু এ সাই সেটার কমপ্লেক্স কনজুগেট সাই ডিটাও, মানে ঠিক এই যে এই ইকুয়েশনের এই উপরেরটা ইকুয়ালস টু এই ইকুয়েশনের উপরেরটা, এ যদি হারমিশিয়ান অপারেটর হয়, মানে আমি যদি এ সাই স্টারটাকে যদি আগে লিখতাম কি অসুবিধা হয়ে যেত? সেটা তো জাস্ট মাল্টিপ্লাই হয়ে আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এই তার মানে অ্যাকর্ডিং যদি এ একটা হারমিশিয়ান অপারেটর হয়, তাহলে অলরেডি আমার এই প্রপার্টিটাকে ওর হোল্ড করতেই হবে যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডিটাও ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই তার স্টার সাই ডিটাও। তার মানে এ যদি একটা হারমিশিয়ান অপারেটর হয়, তার আর নিচের পার্টটা তো এনিওয়েজ একই আছে, তার মানে এই একটা হারমিশিয়ান অপারেটর হলে এই দুটো ইকুয়েশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ ইকুয়ালস টু এ স্টার। এ ইকুয়ালস টু এ স্টার কখন হবে? যখন এটা রিয়েল ভ্যালু। ঠিক আছে, তাহলে অ্যাজ এ ইজ এ হারমিশিয়ান operator, then integral over all space psi star a psi d tau equals to integral over all space a psi তার কমপ্লেক্স কনজুগেট psi d tau। তার মানে এখানে আচ্ছা 1 আর 2 নাম দিয়েছি যখন, তাহলে from equations 1 and 2 we get a equals to
এ স্টার। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু এ স্টার মানে কি, মানে কি বলে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর, কারণ হারমিশিয়ান অপারেটর হলেই এটা হচ্ছে, তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল। তার মানে এটা ইমপ্লাই করছে দ্যাট ইজ অ্যাভারেজ ভ্যালু ইজ রিয়েল। ঠিক আছে, তাহলে এইটা হলো, এইটা কিন্তু সব, তার মানে কি, তার মানে এটা একবার যে তুমি প্রমাণ করলে, তার মানে ওয়ান্স যদি তোমার পরীক্ষায় আসে যে এইটা প্রমাণ করো, তাহলেই তুমি এই প্রমাণটা দেখাবে, এছাড়া কিন্তু তোমাকে এই প্রমাণটা দেখাতে হবে না। তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে হারমিশিয়ান হতে হবে। কেন হতে হবে সেটা একটু পরেই আমরা দেখবো, যেটা আমি প্রথমেই বললাম। এটা মানে সেইটা একটা, যদি হারমিশিয়ান হয় তার মানে তার অ্যাভারেজ ভ্যালু সবসময় রিয়েল হবে, আমাকে আর ওই নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, এইটাই কিন্তু অ্যাকচুয়াল মাথায় রাখতে হবে। তাহলে এইটা যদি হয়ে যায়, তাহলে এবার তোমরা এইটা করবে যে অ্যাভারেজ ভ্যালু অফ অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর is always imaginary। ঠিক আছে, এটা করবে, খুবই সোজা এটা হলো। এইবার হচ্ছে থিওরেম 2। তাহলে নেক্সট হচ্ছে থিওরেম 2। থিওরেম 2 কি বলেছিলাম, যে আইগেন ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর, আইগেন ভ্যালু অফ অ্যান হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল, সেটা ছিল থিওরেম 2। তাহলে সেইটা প্রমাণ করা যাক। কি ছিল, যে আইগেন ভ্যালুস অফ এ হারমিশিয়ান অপারেটর মাস্ট বি রিয়েল বা ইজ অলওয়েজ রিয়েল। এইটা, তাহলে এটা প্রমাণ করা যাক। এটাও খুব সোজা, একই রকমভাবেই প্রমাণ করতে হবে, যে let psi is an eigenfunction of a Hermitian operator A with the eigenvalue আলফা। আইগেন ভ্যালুটা রিয়েল সেটা আমাকে প্রমাণ করতে হবে, তো তার মানে এর একটা আইগেন ভ্যালু আমাকে ধরে নিতে হবে। তাহলে মনে করো আমি বলছি যে সাই ইজ অ্যান এনি আরবিট্রারি ফাংশন, বাট ইট ইজ অ্যান আইগেন ফাংশন অফ দ্য হারমিশিয়ান অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। তার মানে কি লিখেছি, এইটা মানে অ্যাকচুয়ালি কি লিখেছি, যে এইটা মানে অ্যাকচুয়ালি কি লিখেছি, যে এ দ্যাট ইজ এ সাই ইকুয়ালস টু আলফা সাই, এটা বলছি। ঠিক আছে, আচ্ছা, এবার অ্যাজ এ ইজ হারমিশিয়ান, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডি টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই তার কমপ্লেক্স কনজুগেট সাই ডি টাউ। এটা আর এখান থেকে এইটা মানে কি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই মানে কি আলফা সাই ডি টাউ ইকুয়ালস টু, এইটা মানে কি হবে
ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই মানে আলফা সাই তার কমপ্লেক্স কনজুগেট সাই ডিটাও। আর এটা মানে কি আলফাটা তো আইগেন ভ্যালু, আলফাটা তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে যেটা একটা নাম্বার, তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে আলফা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এটা ইকুয়ালস টু কী হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস আলফা স্টার সাই ডিটাও। এটা মানে কি আলফা স্টারটা আবার একটা কমপ্লেক্স নাম্বার, সেটা জাস্ট বাইরে বেরিয়ে আসলো। ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, ঠিক আছে। তাহলে এটাকেই যদি করি ইন ব্র্যাকেট নোটেশন, ইন ব্র্যাকেট নোটেশন কি হবে এই ব্র্যাকেট নোটেশন সাই এ সাই ইকুয়ালস টু, কিন্তু তোমরা কিন্তু এটাতে হ্যাবিচুয়েটেড হবে, সেই জন্যই আমি বারবার করে দিচ্ছি, নইলে একই জিনিস আমি দুটোতে কেন করব বলো, যে পরে কিন্তু যাই পড়াশোনা করবে আর কিন্তু লোকের এখন ভেঙে ভেঙে লিখবে না, তখন গিয়ে কিন্তু বলবে না যে স্যার আমাদের কিছু শেখায়নি। বারবার কিন্তু ব্র্যাকেট নোটেশন করে দিচ্ছি, আর এমএসসিরা ব্র্যাকেট নোটেশনেই করবে, এমএসসিরা কিন্তু এই ফেদে ইন্টিগ্রেশনে করতে যেও না, খুবই বদনাম হবে, ঠিক আছে। এই ব্র্যাকেট নোটেশনেই শিখতে হবে কিন্তু, এই জন্য কিন্তু বারবার একই জিনিস করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এই যে সাই এ সাই এইটা মানে কি এ সাই সাই, এই লাইনটা মানে এইটা লিখেছি, আর এইটা মানে কি সাই আলফা সাই ইকুয়ালস টু আলফা সাই ইকুয়ালস টু আলফা সাই সাই এইটা। আর এটা মানে কি এবার এই আলফাটা কি, আলফাটা রিয়েল পার্টে আছে কেট পার্টে আছে, বাইরে বেরিয়ে আসলো সাই সাই, এটা ইকুয়ালস টু কি এই আলফাটা ব্রা পার্টে আছে, তাহলে এটা বাইরে বেরিয়ে আসলো জাস্ট স্টার হিসাবে, মানে কমপ্লেক্স কনজুগেট হিসাবে, কারণ ওটা ব্রা পার্টে আছে। আর আলফার মানে নেচার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, সেটাই আমি প্রমাণ করতে চলেছি। এটা হলো, তাহলে এই যে এখানে যেটা করেছিলাম সেটাই 3 লাইন এখানে মিটে গেল। আচ্ছা এরপর কি হবে, আবার এই আর কি নর্মাল নোটেশন আমাদের আর কি নোটেশনে ফিরে আসছি, ইন্টিগ্রেশনের নোটেশনে। তাহলে এই যে এই লাইন অবধি ঠিক আছে, তাহলে এই লাইনের পরে লিখছি, তাহলে এইটা মানে কি এবার এইটা মানে পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তার মানে কি হচ্ছে আলফা মাইনাস আলফা স্টার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও ইকুয়ালস টু 0 এর পরের লাইনটা। তাহলে और अल्फा माइनस अल्फा स्टार इंटीग्रल ओवर ऑल स्पेस साई स्टार साई डिटाও इक्वल्स टू 0। এইবার সিন্স এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও দিস ইজ নট ইকুয়ালস টু 0, তাই তো, কারণ এটা তো হতে পারে না, কারণ যে আইগেন ফাংশন তার নিজের সাথে কি করে অর্থগোনাল হবে, তাই তো, সাই স্টার সাই ডিটাও কখনো 0 হতে পারে না। দেয়ারফর আলফা মাইনাস আলফা স্টার ইকুয়ালস টু 0 আর আলফা ইকুয়ালস টু আলফা স্টার। এটা মানে কি, মানে আলফা ইজ অলওয়েজ রিয়েল, তাই তো, তার মানে আলফাটাই তো ছিল আইগেন ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল যে আইগেন ভ্যালুজ অফ এ হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল। তাহলে তোমরা প্রমাণ, আচ্ছা আর ব্র্যাকেট নোটেশনে কি হবে, এটাতে পরিষ্কার, এটার বোঝান মানে এটা লেখার কোনো মানেই হয় না, তাও আমি জাস্ট লিখে দিচ্ছি একই রকম। और আলফা মাইনাস আলফা স্টার সাই সাই ইকুয়ালস টু 0
as psi not equals to 0, as psi not equals to 0, then alpha minus alpha star equals to 0 or alpha equals to alpha star. ঠিক আছে, হয়ে গেল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাই এবার আমরা শুধু মনে রাখবো যে কি, যে হার্মিশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু সবসময় রিয়েল হবে। তাহলে যেটাই হয়, যেমন হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ এ হার্মিশিয়ান অপারেটর, আগের দিন তোমাদের দেখতে বলেছিলাম, তোমরা কেউ বাড়িতে ওটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, বাড়িতে ওটা করে যদি কোনো আটকাবে তখন আমাকে বলবে। ঠিক আছে, তাহলে ওই আর মোমেন্টামটা তো আসতেই পারে, ওটা ভীষণ আসে, মোমেন্টামটা করিয়ে দিয়েছি, পজিশন কিছুই করার নেই, জাস্ট এক লাইনের পজিশন অপারেটর। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু একটা হার্মিশিয়ান অপারেটর, এবং হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু আমাদের কি দেয়, এনার্জি দেয়, সেই জন্য এনার্জি সবসময় রিয়েল হয়। কারণ কারণ হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর, এবং হার্মিশিয়ান অপারেটর আইগেন ভ্যালুজ ইজ অলওয়েজ রিয়েল, সবসময় রিয়েল হবে। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। তাহলে নেক্সট তোমরা কি করবে বাড়িতে, শো দ্যাট eigenvalues of an anti-Hermitian operator are always imaginary, ঠিক আছে, এইটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কি ছিল, থিওরেম 3 কি ছিল, থিওরেম 3টাও আগের দিন লিখে দিয়েছিলাম। কি ছিল, যে থিওরেম 3 কি বলেছিল, এটা একটা বড় থিওরি, মানে অনেকটা লেখা ছিল, যে আইগেন ফাংশনস of a Hermitian operator having different eigenvalues are orthogonal. Eigenfunctions of a Hermitian operator having different eigenvalues are orthogonal, এইটা একটা ছিল। আর এর সাথে কি ছিল, for degenerate case মানে কি, মানে যাদের একই আইগেন ভ্যালু হবে, এটা হচ্ছে ফর ডিফারেন্ট আইগেন ভ্যালু মানে নন ডিজেনারেট, মানে এনার্জিটা আলাদা আলাদা। ঠিক আছে, মানে ধরো হার্মিশিয়ান মানে এনার্জিই বলবো না, আইগেন ভ্যালুটা আলাদা। এবার যদি হার্মিশিয়ান অপারেটরটা ধরো একটা হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান তো হার্মিশিয়ান অপারেটর, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ভ্যালু হিসাবে কি দেবে, এনার্জি দেবে। তাহলে যদি দুটো ওয়েভ ফাংশন, একটাই হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন হয় উইথ আলাদা আলাদা আইগেন ভ্যালু, তার মানে আলাদা আলাদা এনার্জি, তার মানে ওয়েভ ফাংশন দুটো, বা ওয়েভ ফাংশন মানে তো একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, তার মানে সেই স্টেট দুটো নন ডিজেনারেট। তাহলে সেইটাই এই যে প্রথমটা, যে নন ডিজেনারেট কেসে তারা অর্থোগোনাল। আর যদি ডিজেনারেট হয়, মানে যদি একই এনার্জি ভ্যালু দেয় বা একই আইগেন ভ্যালু যদি দেয়, তাহলে কি হয়, ফর ডিজেনারেট কেস eigenfunctions of Hermitian operator need not be orthogonal, but
can always be chosen to be orthogonal। ঠিক আছে, এইটা তাহলে এইটা দেখি কি বলছে। তাহলে দেখা যাক তাহলে কি বলেছি। অ্যাকচুয়ালি বলেছি যে ধরো let psi1 and psi2 are two eigenfunctions। তোমরা কদিন পরে যখন বড় হয়ে যাবে না বা এমএসসিরাও এইভাবে দেখবে যে এইভাবে আর কিছু দেখবে আজকাল তোমাদের স্যারেরা এইভাবে psi1 আর psi2 লেখে না, সেটাকে সবসময় এরকমভাবে লেখে psi1, এইটাকে লেখে psi2। মানে এইটা মানে কি রিয়েল পার্ট লিখেছি তো, মানে এটাকে এরকম শুধু জাস্ট psi1 psi2 আর লেখে না কেউ। যত অ্যাডভান্স হবে তত দেখবে যে অ্যাকচুয়ালি কিন্তু বড় বড় লোকে মানে নর্মালি এইরকমভাবে লেখা উচিত, মানে কেটের মধ্যে psi1 বা কেটের মধ্যে psi2। ঠিক আছে, এটা তাহলে psi1 psi2 are two eigenfunctions of a Hermitian operator A having different eigenvalues alpha and beta respectively। তার মানে কি বলছি যে দ্যাট ইজ এ psi1 ইকুয়ালস টু আলফা psi1 এইটা একটা, অ্যান্ড এ psi2 ইকুয়ালস টু বিটা psi2। মানে এই কথাটার মানে কি বলেছি যে psi1 আর psi2 দুটো অপারেটরেরই এ অপারেটর যেটা কিনা হার্মিশিয়ান অপারেটর তার আইগেন ফাংশন, কারণ এই আইগেন ভ্যালু ইকুয়েশন ফুলফিল করছে, বাট উইথ দ্য ডিফারেন্ট আইগেন ভ্যালু। psi1টা হচ্ছে আলফা, psi2র ক্ষেত্রে আইগেন ভ্যালুটা হচ্ছে বিটা, এবং আলফা নট ইকুয়ালস টু বিটা কেসে, নন ডিজেনারেট কেসে আলফা নট ইকুয়ালস টু বিটা। ঠিক আছে, এখানে সেটাই বলা হয়েছে হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালু। ঠিক আছে, তাহলে এবার অ্যাজ এ ইজ হার্মিশিয়ান, তার মানে কি এ হার্মিশিয়ান মানে কি, মানে psi1 এ psi2, কারণ একটা দাগ দিতেও পারো নাও দিতে পারো, আগেই বলেছি psi1 এ psi2 ইকুয়ালস টু কী হবে, সেই প্রথমে যেমন লিখেছিলাম দুটো ফাংশনের রেসপেক্টে কীভাবে লিখব, এ psi1 এ psi1 psi2। এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের ওই প্রপার্টি থেকে প্রথমে যখন এফ আর জি দিয়ে লিখছিলাম, প্রথম দিন যেদিন লিখেছিলাম সেদিন তো এইভাবে ধরো এটা এফ এটা জি এভাবে লিখতেই পারি দুটো আলাদা আলাদা ফাংশন দিয়ে। ঠিক আছে, এটা মানে কি লিখেছি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এটা মানে কি লিখেছি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi1 স্টার এ psi2 ডি টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ psi1 তার কমপ্লেক্স কনজুগেট psi2 ডি টাউ, এটা লিখেছি। ঠিক আছে, তাহলে অর এটা মানে কি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই যে psi স্টার এ psi2, এ psi2 মানে কি বিটা psi2, তাহলে বিটাটাকে বাইরে বের করে লিখলাম কারণ এটা একটা আইগেন ভ্যালু, তাহলে psi1 স্টার
সাই টু ডি টাউ এইটা হলো ইকুয়ালস টু এ সাই ওয়ান মানে কি, এ সাই ওয়ান মানে কি, এ সাই ওয়ান মানে আলফা সাই ওয়ান। এবার আলফা সাই ওয়ান তার কমপ্লেক্স কনজুগেট মানে আলফা স্টার। এবার আলফা স্টার মানে আলফা, তার কারণ কি, কারণ এ হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর, তার আইগেন ভ্যালুজ আর অলওয়েজ রিয়েল, তার মানে আলফা স্টার ইকুয়ালস টু আলফা। তার মানে এটা জাস্ট আমি বাইরে বের করে নিয়ে এসে লিখতে পারি আলফা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডিটাও, তাই তো। তার মানে এটা কেন লিখলাম, কারণ সিন্স এ ইজ হার্মিশিয়ান therefore আলফা ইকুয়ালস টু আলফা স্টার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা দুটো স্টেপ জাম্প করলাম মানে আর কি লিখলাম না আর ভেঙে ভেঙে, ঠিক আছে, অসুবিধা হবে না তো। না ম্যাম। ঠিক আছে, এটা হলো, তাহলে এইটা মানে কি, এইটা মানে অর এইটা মানে ধরো আলফা মাইনাস বিটা এইভাবে লিখি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডিটাও ইকুয়ালস টু 0। এবার এখানে কি, এইবার কি হলো, এইবার কেস 1 ইফ আলফা নট ইকুয়ালস টু বিটা, যেটা অ্যাকচুয়ালি আমরা বলে দিয়েছি, তাহলে দেন সাই ওয়ান সাই টু ইকুয়ালস টু 0, অর এটা মানে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডিটাও ইকুয়ালস টু 0। তার মানে এইটা 0 মানে কি, মানে প্রথম কেসে কি বলে দিয়েছি যে আলফা নট হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালু বলেই দিয়েছিলাম, মানে আলফা নট ইকুয়ালস টু বিটা বলেই দিয়েছিলাম। তাহলে সেটা যদি হয় তাহলে অবশ্যই এই পার্টটাকে 0 হতে হবে। তাহলে এই পার্টটা 0 মানে কি, এই কথাটা এটা এরকমভাবে কখন লিখতে পারি, মানে এরকমভাবে লেখার মানে কি, মানে এই দুটো ওয়েভ ফাংশন একটার একটার সাথে অর্থগোনাল, তার মানে eigenfunctions of a Hermitian operator having different eigenvalues মানে হচ্ছে নন ডিজেনারেট কেসে আর অর্থগোনাল, এটা প্রমাণ হয়ে গেল। মানে তার মানে নন ডিজেনারেট কেস হলে এইটা হওয়া ছাড়া উপায় নেই, এটা হতেই হবে। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার কেস 2 কি, কেস 2 হচ্ছে দ্বিতীয় নম্বরটা, যদি বলে দিতাম একই আইগেন ভ্যালু, যদি আলফা ইকুয়ালস টু বিটা হতো, তাহলে আমার এটা তার মানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তার মানে এটা নট ইকুয়ালস টু 0। মানে এটা 0 হতেও পারে, বাট মানে এই সম্ভাবনাও থাকবে যে এটা 0 নাও হওয়ার সম্ভাবনাও থাকবে, এটা নট ইকুয়ালস টু 0। তার মানে নন ডিজেনারেট কেসে এই আইগেন ফাংশন অফ এ হার্মিশিয়ান অপারেটর যেগুলো, সেগুলো মে নট বি অর্থগোনাল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এদেরকে অর্থগোনাল করে নেওয়া যায়, মানে এমন যদি থাকে যে আইগেন ফাংশন মানে সাম সেট অফ আইগেন ফাংশন আসে, যারা মানে সাম সেট অফ আইগেন ফাংশন অফ হার্মিশিয়ান অপারেটর যদি থাকে যারা আর কি অর্থগোনাল নয়, এরকম থাকতেই পারে, সেক্ষেত্রে তাদেরকে অর্থগোনাল করে নেওয়া যায়। এবার যে কোনো ভেক্টরকে আমরা কোনো একটা ভেক্টর, তোমরা নিশ্চয়ই 11-12 বা এখন পাসের ম্যাথ পাসে পড়ছো যে ভেক্টরকে আমরা অর্থগোনাল করে নিতে পারি। তো ভেক্টর অর্থগোনাল সবসময় হয় না, তাকে আমরা অর্থগোনাল করে নিতে পারি। তেমন এই ওয়েভ ফাংশনগুলো যখন তোমরা জানি না এমএসসিতে স্যার পড়িয়েছে কিনা, বা তোমরা কদিন পরে লিনিয়ার ভেক্টর স্পেস পড়বে আর একটু অ্যাডভান্স হয়ে গেলে, তখন আমরা দেখবো এই ওয়েভ ফাংশনগুলো কিন্তু এক একটা ভেক্টর, এই অপারেটর হচ্ছে এক একটা ম্যাট্রিক্স, আর ওয়েভ ফাংশনগুলো এক একটা
মানে ভেক্টর বা এক একটা হচ্ছে ম্যাট্রিক্স, যেগুলোকে কেট ভেক্টর বলে, ওয়েভ ফাংশনগুলোকে না কেট ভেক্টর বা কলাম ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? তো সেরকম ওই ভেক্টরের মতো করে, ভেক্টরকে যেরকম আমরা অর্থোগোনাল করে নিতে পারি, তেমন ওয়েভ ফাংশনগুলোও যদি অর্থোগোনাল না হয় তাদেরকে আমরা অর্থোগোনাল করে নিতে পারি। সেরকম বিভিন্ন টেকনিক আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য আর কি ইম্পর্টেন্ট বা ভালো টেকনিক বা আর কি কি বলবো, ওয়ান অফ দ্য মানে আর কি মানে বহুজন প্রচলিত একটা টেকনিক, সেটা হচ্ছে তোমার গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, ঠিক আছে? তো সেইটা দিয়ে আমরা এই ওয়েভ ফাংশনগুলোকে, যেগুলো বেসিক্যালি এক একটা কেট ভেক্টর, যেগুলো এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, যেগুলো এক একটা কলাম ম্যাট্রিক্স, সেগুলোকে আমরা অর্থোগোনাল করে নিতে পারি। তো এইটুকুই বলবো, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক আমি ভেবেছিলাম বলতে হবে, কিন্তু স্যার বললো ওটা বলতে হবে না, কেননা ওটা সিলেবাসে নেই প্রথমত, আর এখন যেহেতু তোমাদের পরীক্ষা এসে গেছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এমন নয় যে ওটা না জানলে তোমাদের কোয়ান্টাম মেকানিক্স বুঝতে কোনো অসুবিধা হবে, এখন বা বিএসসিতে যা আছে সেইটা, ওটা জাস্ট একটা অঙ্কের পার্ট, তো সেইটা বা ভেক্টরের পার্ট, হ্যাঁ, তো সেইটা যে কোনো সময় জেনে নেওয়াই যাবে ডিপেন্ডিং অন ইয়োর ইন্টারেস্ট, বা যখন দরকার হবে তখন জেনে নেওয়া যাবে, এখন ওটা জানার দরকার নেই, ঠিক আছে? শুধু নামটা জেনে রাখলে, এবার যাদের ইন্টারেস্ট আছে তারা আমাকে বলো, আমি ওই ভিডিও দিয়ে দেবো, অনেক ভিডিও আছে, স্যারও পড়িয়েছে, আমিও আগের বার পড়িয়েছি, কারণ আমি আগে জানতাম না, আমি পড়িয়ে দিয়েছি, অনেক সময় ছিল আমি পড়িয়ে দিয়েছি, এরকম ব্যাপার আর কি। কিন্তু ওটা অ্যাকচুয়ালি বিএসসিতে পড়ানোর দরকার নেই, স্যারও আমাদেরকে পড়ায়নি বিএসসিতে। তো এইটা হলো, হ্যাঁ। তো তাহলে কেস টুটা কি, ইফ আলফা ইকুয়ালস টু বিটা ফর ডিজেনারেট কেস, তার মানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, which implies integral over all space psi 1 star psi 2 d tau not equals to 0, বা not equals to 0, বা এটাকে বেসিক্যালি এটা মে নট বি 0, মে নট বি 0। এইটার ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে আলফা নট ইকুয়ালস টু বিটা বলেই দিয়েছি, মানে এটা হতেই পারে না, তার মানে এটাকে হতেই হবে। কিন্তু এটার ক্ষেত্রে যদি আলফা মাইনাস বিটা 0 হয়, ইট ডাজ নট মিন যে এটা হতেই হবে, এটা নাও হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যদি আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0 হয়, তার মানে এইটা মে নট বি 0। যদি এবার 0 না হয়, তার মানে ফর ডিজেনারেট কেস eigenfunction of Hermitian operator, কে আসছে এখন, এত দেরি হয়ে গেছে, পড়ানো হয়েই গেল, এখনো লোক এসে যাচ্ছে। of a Hermitian operator may not be অর্থোগোনাল। আর এমএসসিদের হয়তো এটা লাগবে, কিন্তু এমএসসিরা সেই কখনো না কখনো স্যার দেখবে এটা ওটাতে পড়িয়ে দেবে, কি অলরেডি হয়তো পড়িয়ে দিয়েওছে, এত কিছু তো তোমাদের পড়াচ্ছে, তার মধ্যে তো কত কিছু বলে দেখবে পড়িয়েও দিয়েছে, তো ওই জন্য ওটা কোনো ব্যাপারই না, গ্রাম সেমি অর্থোগোনাল ভীষণই সোজা একটু অঙ্ক আর কি, আর কিছু না। তো এটা হলো। তাহলে এইবার তাহলে কি, যে ইফ, ওই পাতায় লিখছি যে ইফ সাম eigenfunction of a Hermitian operators are not orthogonal, যদি হয় ওইটা, then they can be made orthogonal using
various technique, one of such techniques is the Gram-Schmidt SCH Gram-Schmidt orthogonalization টেকনিক। এইটা ঠিক আছে, এটা এবার এইটা আর আমি বলছি না, ঠিক আছে, এটা আমি স্কিপ করে যাচ্ছি। এটা যদি কারোর ইচ্ছা হয় সে আমাকে বলে, আমি তাকে ভিডিওটা দিয়ে দেবো। এটা খুবই সোজা, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা বলার দরকার নেই, ঠিক আছে, এটা পরে জেনে নিতেই পারবে যা আমি বললাম এতক্ষণ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এই হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, এবং হার্মিশিয়ান অপারেটরের যাবতীয় যা প্রপার্টি, যা রুল, যা থিওরেম, যা হওয়া উচিত সেগুলো সব বলে দিলাম। এবং প্রত্যেকটার যে কোয়ান্টাম মেকানিক্সে একটা করে অ্যাপ্লিকেশান আছে, এবং হার্মিশিয়ান অপারেটর জানলে যে সেইগুলো আমরা খুব সহজে চলে আসতে পারবো, পরিষ্কার বুঝতে পারছি, সেইটাও কিন্তু আগের দিন বলেছি। যেমন পিএক্স যেহেতু হার্মিশিয়ান, তার মানে হচ্ছে ডিডিএক্স অ্যান্টি হার্মিশিয়ান, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা হার্মিশিয়ান অপারেটরে যদি একটা রুল, একটা প্রপার্টি যদি জানি। তারপরে হচ্ছে যদি হার্মিশিয়ান, যদি আর কি যদি দুটো অপারেটর হার্মিশিয়ান হয় তাহলে তাদের কমিউটেটরটা অ্যান্টি হার্মিশিয়ান হবে। তাহলে সেটাও দেখেছি যে এক্স আর পি এক্স যেহেতু হার্মিশিয়ান, তাহলে ওদের কমিউটেটর হয় আইএইচ ক্রস, যেটা হচ্ছে অ্যান্টি হার্মিশিয়ান, যদি দেখি আর কি ঠিক করে, ঠিক আছে। বা অ্যান্টি, যদি দুটো অপারেটর অ্যান্টি হার্মিশিয়ান হয় তাহলে তাদের কমিউটেটর হার্মিশিয়ান হবে, বা দুটো অপারেটর যদি হার্মিশিয়ান হয় তাহলে তাদের অ্যান্টি কমিউটেটরটা হার্মিশিয়ান হবে, সেটাও আমরা আজকে একটু পরে দেখব, ঠিক আছে। তো সেইগুলো আমি অনেক কিছু মোটামুটি বলে দিয়েছিলাম, কারণ এইগুলো করে সব কিছুতেই কিন্তু আমরা আস্তে আস্তে ওই জেনারেলাইজড হাইজেনবার্গ কনসালটেটিভ প্রিন্সিপালের দিকে এগোবো, সেটাও আমরা খুব সহজেই বলে দেবো। সেটার জন্য যে আমাদেরকে আর কি করতে হবে সেরকম নয়, মানে হচ্ছে ওই মানে আর কি সব একদম ধরে ধরে প্রমাণ করব তা নয়, অলরেডি যা করে এসেছি সেগুলোকে কাজে লাগিয়েই জেনারেলাইজড হাইজেনবার্গ কনসালটেটিভ প্রিন্সিপালটা দেখবো। সেটা আজকে না, সেটা পরের দিন দেখবো, তার আগে ফিফথ পস্টুলেট পড়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এবার দেখি যে এত কিছু তো করলাম, তা থেকে কি পেলাম সেটা দেখি। তাহলে অল্টারনেটিভ ওয়ে অফ ডিফাইনিং হার্মিশিয়ান অপারেটর, ঠিক আছে। এইটা দেখা যাক, এটা তাহলে দেখো, ফ্রম পস্টুলেট 4 থেকে আমরা কি দেখেছি? পস্টুলেট দেখো মনে করে দেখো, যখন পস্টুলেট 4 পড়েছিলাম তখন কিন্তু পস্টুলেট 4টা ডিফাইন করার সাথে সাথে এটা প্রমাণ করেছিলাম যে অ্যাভারেজ ভ্যালু অফ এনি ক্লাসিক্যাল অবজারভেবল, মানে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালু মাস্ট বি রিয়েল, এটা কিন্তু বলেছিলাম। কি বলেছিলাম? যে অ্যাভারেজ ভ্যালু of a classical observable A in quantum state psi is given by, সেটা কি করে দেখিয়েছিলাম, যে A equals to integral over all space psi star a psi d tau by integral over all space psi star psi d tau, এটা বলেছিলাম। where এই এটা কি, A is the operator corresponding to the classical
অবজারভেবল এ, ঠিক আছে এটা। তাহলে এবার দুদিকে কমপ্লেক্স কনজুগেট নিই, তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন 1। এইবার টেকিং দ্য complex conjugate of equation 1, a star equals to কি হবে, ওই যা একটু আগেই দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডি টাউ তার কমপ্লেক্স কনজুগেট বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাউ তার কমপ্লেক্স কনজুগেট। এটা মানে কি, এইটা মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই তার কমপ্লেক্স কনজুগেট সাই ডি টাউ, এই যে এ সাই তার কমপ্লেক্স কনজুগেট সাই মানে সাই স্টার স্টার মানে সাই ডি টাউ বাই, মানে একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখেছি, এইটা মানেও হয়ে যাবে সাই স্টার সাই ডি টাউ। কেন হলো, প্রথম সাই স্টারটা হচ্ছে এই সাই, আর তারপরের সাই স্টারটা হচ্ছে এইটা, ওইটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়, মানে নিজেদের মানে যেমন চোখে দেখতে আমরা অভ্যস্ত তেমন যাতে করতে পারি, ঠিক আছে এইটা। তাহলে এইটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, নাম দিলাম। এইবার আমরা কি বলেছি, এবার আমরা কি দেখেছিলাম, যে উই নো দ্যাট the average value of any classical observable must be real। এটা আমরা দেখেছিলাম না, এটা প্রমাণ করেছিলাম, একটু জাস্ট পস্টুলেট 4 এর কনসিকোয়েন্সে গিয়ে দেখবে, এটা তখন প্রমাণ করেছিলাম, মাস্ট বি রিয়েল, দ্যাট ইজ এ ইকুয়ালস টু এ স্টার। মানে যদি কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল এ হয়, তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি এ অপারেটর হয়, তাহলে সেই ক্লাসিক্যাল অবজারভেবলের যে অ্যাভারেজ সেইটা রিয়েল হয়, সেটা আমরা দেখেছিলাম। তাহলে এবার এ ইকুয়ালস টু এ স্টার যদি হয় অ্যাকর্ডিং টু পস্টুলেট 4 এর, মানে অ্যাকর্ডিং টু দ্য কনসিকোয়েন্স অফ পস্টুলেট 4, যদি এ ইকুয়ালস টু এ স্টার যদি হয়, তাহলে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে কি পেলাম, নিচের পার্টটা দুটোর ক্ষেত্রেই একই আছে, তার মানে উপরের পার্টটা একই, তাই তো। তার মানে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে কি পেলাম, যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডি টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই তার কমপ্লেক্স কনজুগেট সাই ডি টাউ, তাই তো, কারণ যেহেতু নিচেরটা অলরেডি সবার একই আছে। তাহলে এইটা মানে কি, এইটাই তো হার্মিশিয়ান অপারেটরের ডেফিনেশন। और এটা মানে কি, সাই এ সাই ইকুয়ালস টু এ সাই সাই, এটাই তো হার্মিশিয়ান অপারেটরের ডেফিনেশন। তার মানে কি, তার মানে অ্যান অপারেটর, এবার এটাই তো, তার মানে এটাই তো হার্মিশিয়ান অপারেটর। তার মানে এখান থেকে বলতে পারি যে অ্যান অপারেটর এ which satisfies this condition is said to be Hermitian। তার মানে এখান থেকে কি দেখলাম, তার মানে এই যে ক্লাসিক্যাল মানে অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল যদি রিয়েল হয়, সেইটা কিন্তু অটোমেটিক্যালি গ্যারান্টি করছে যে সেই অপারেটরটা হচ্ছে একটা হার্মিশিয়ান অপারেটর। তার মানে এটাই দাবি করছে যে হার্মিশিয়ান অপারেটর আমরা আলাদা করে পড়লাম ঠিকই,
কিন্তু এটা কিন্তু অনেকদিন আগেই অলরেডি পড়ে এসেছি, কিন্তু তখন হারমিশিয়ান কথাটা বলিনি। এখান থেকে অটোমেটিক বোঝা যাচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করসপন্ডিং টু এনি ক্লাসিক্যাল অবজারভেবল হ্যাজ টু বি হারমিশিয়ান। কেন হারমিশিয়ান হতে হবে? তার তার সেটা যদি না হয় তাহলে তার ওই মানে আর কি অ্যাভারেজ ভ্যালু যেটা সেটা রিয়েল হবে না। কিন্তু অ্যাভারেজ ভ্যালুকে তো রিয়েল হতেই হবে, কারণ যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালু ইজ অলওয়েজ রিয়েল, যেটা অটোমেটিক্যালি গ্যারান্টি করছে যে দ্য অপারেটর মাস্ট বি হারমিশিয়ান। বা উল্টোভাবেও দ্য অপারেটর মানে দ্য অপারেটর করসপন্ডিং টু দ্য ক্লাসিক্যাল অবজারভেবল মাস্ট বি রিয়েল, হুইচ গ্যারান্টি যেটা আবার এইটাকে গ্যারান্টি করছে যে তার অ্যাভারেজ ভ্যালুকে অবশ্যই রিয়েল হতে হবে। ঠিক আছে, মানে বুঝতে পেরেছো আমার কথাটা? বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ দিদি। ঠিক আছে, এইটা তার মানে এই তাহলে আগেই কিন্তু অলরেডি হারমিশিয়ান অপারেটর আমরা বলেছি, কিন্তু তখন হারমিশিয়ান নামটা করিনি। এখন সেটা পরিষ্কার বোঝা গেল যে এইটাই কিন্তু যে আলাদা করে হারমিশিয়ান অপারেটর অত কঠিন করে না পড়লেও হবে। মানে যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, ওই যে সেটা বলছিলাম না যে পস্টুলেট 4-এ যখন বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হ্যাজ টু বি হারমিশিয়ান, এবং হারমিশিয়ান অপারেটর একটা কমপ্লিট সেট তৈরি করে। তার মানে এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা যে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর দ্যাট হ্যাজ টু বি হারমিশিয়ান to make sure that the average value of that classical operator has to be real, এবং অ্যাভারেজ ভ্যালু অফ এনি ক্লাসিক্যাল অবজারভেবল যেটা সেটাকে রিয়েল হতেই হবে। ক্লাসিক্যাল অপারেটর বললাম না মাঝখানে, ক্লাসিক্যাল অবজারভেবল আর কি, ক্লাসিক্যাল অবজারভেবল রিয়েল হতেই হবে। তা না হলে তো তার ওই আর কি অ্যাভারেজ ওই ক্লাসিক্যাল অবজারভেবলের কোনো মানেই থাকছে না, সেটা হতেই হবে। সেটা হওয়া মানেই উল্টো দিক থেকে, তার মানে সেটা কখন হচ্ছে যখন অপারেটরটা রিয়েল এই হারমিশিয়ান। তার মানে দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হ্যাজ টু বি হারমিশিয়ান। ঠিক আছে, তাহলে কি হলো যে কোয়ান্টাম মেকানিক্যাল operator of a classical observable has to be Hermitian to guarantee that average values, আর একটা কথাও বলতে পারি, as well as eigen values to be real। এই আইগেন ভ্যালুস কথাটাও বলতে পারি। কেন বলতে পারি? তার কারণ হচ্ছে আমরা যখন দেখেছিলাম ফোর্থ পস্টুলেট থেকে যে যে কোনো মানে ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালুকে যেমন রিয়েল হতে হবে, তখন এটাও দেখেছিলাম, দেখবে ওখানে দেখবে ওই ফোর্থ পস্টুলেটের পরে দেখবে করিয়েছিলাম যে আইগেন ভ্যালুজ অফ এনি ক্লাসিক্যাল অবজারভেবল মানে আইগেন ভ্যালুজ অফ এনি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করসপন্ডিং টু দ্যাট পার্টিকুলার ক্লাসিক্যাল অবজারভেবল সেটাকেও রিয়েল হতে হবে, তখনই বলেছিলাম। তো সেটাও এখান থেকে বলা যায় যে তার মানে এটা অটোমেটিক্যালি গ্যারান্টি করছে দ্য অপারেটরটা হারমিশিয়ান। বা উল্টোটা এই অপারেটর হারমিশিয়ান কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে যে হারমিশিয়ান হতে হবে এইটাকে মেক শিওর করার জন্য যে সেই মানে অপারেটরের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তার অ্যাভারেজ ভ্যালু এবং তার আইগেন ভ্যালু হ্যাজ টু বি রিয়েল। ঠিক আছে, এইটা তাহলে এইটাই হচ্ছে হারমিশিয়ান অপারেটর। অ্যাকচুয়ালি এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই হারমিশিয়ান মানে কি বলতে চাইছি, বা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে কেন আলাদা করে হারমিশিয়ান হতেই হবে হারমিশিয়ান, কোনো উপায় নেই। ঠিক আছে, কেউ যদি হারমিশিয়ান না হয় তাহলে তাকে হারমিশিয়ান করে নিতে হবে। সেটা কিভাবে করে সেটাও আমরা দেখব, একটা দুটো উদাহরণ দিয়ে দেখব।
ঠিক আছে, এইটা। আচ্ছা, এটা একটা হলো। আরেকটা হচ্ছে ধরো যে যদি এরকম করি যে let us consider an arbitrary function psi, মানে আরও কত রকমভাবে হার্মিশিয়ান অপারেটরকে ডিফাইন করা যায় আর কি, হ্যাঁ সেইটা দেখাতে চাইছি আমি। তাহলে ধরো যদি আমি একরকমভাবে তো বললাম, আর একটাও বলছি যে ধরো এই সাই যে কোনো আরবিট্রারি ফাংশন সাই দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, যদি এরকমভাবে লিখি সাই ইকুয়ালস টু ধরো এফ প্লাস সিজি, এইভাবে যদি লিখলাম, তাহলে সে where f and g are two eigenfunction of a Hermitian operator which forms কমপ্লিট সেট। কমপ্লিট সেট মানে কি, এর আগে একবার বলেছিলাম, আবার বলে দিচ্ছি। কমপ্লিট সেট অ্যান্ড সিটা কি, হ্যাঁ ওমা ওই সিদিদি ডাকছে তো। সি ইজ অ্যান and C is an arbitrary constant। আচ্ছা, তাহলে এই কমপ্লিট সেট মানে কি, কমপ্লিট সেট মানে ওই যে ওই মানে ধরো সাই ওয়ান স্টার, মানে মানে এই যে আমি বলছি দাঁড়াও, কমপ্লিট সেট মানে হচ্ছে এই যে কমপ্লিট সেটকে আমরা এরকমভাবে লিখি, এই যে সাই এন সেইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফর্মস এ কমপ্লিট সেট। এইটা মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই জে ডি টাউ ইকুয়ালস টু ডেল্টা আই জে, where delta ij equals to 0 for I not equals to j, it equals to 1 for I equals to j। ঠিক আছে, এইটা মানেই হচ্ছে কমপ্লিট সেট। ঠিক আছে, এটা আগেও একবার বলেছিলাম হয়তো, এইটা হচ্ছে কমপ্লিট সেট। ঠিক আছে, তার মানে এই যে মানে এই একটা আইগেন ফাংশন আমরা দেখাচ্ছি, এটা ধরো এইটা মানে এইরকম মানে এই এফ জি আর এই সি এর উপর ডিপেন্ড করে এরকম তো অনেক সাই তৈরি করা যায়। তো এই প্রত্যেকটা ধরো সাই ওয়ান সাই টু সাই থ্রি করে এরকম একটা সেট অফ সাই আছে, তারা প্রত্যেকের সাথে নর্মালাইজড এবং একজন আরেকজনের সাথে অর্থোগোনাল, এইটা। ঠিক আছে, সেইটাকে বলা হয়, সেই সেট অফ ওয়েভ ফাংশনটাকে বলা হয় একটা কমপ্লিট সেট অফ ওয়েভ ফাংশন। ঠিক আছে, এইটা। এবার an operator A will be Hermitian if psi a psi equals to a psi এটা ও মা এই দরজাটা দিয়ে দাও। ঠিক আছে, এইটা হবে, এটা হওয়া উচিত। और এই psi মানে কি, f প্লাস সিজি এ প্লাস সিজি, তাই তো, এইটা ইকুয়ালস টু
এই দিকটা কি হবে, এ এ প্লাস সিজি এ প্লাস সিজি, এইটা ঠিক আছে। আচ্ছা, এইটা মানে এইটা তো আমি আর এক কত রকমভাবে যে হারমিশিয়ান অপারেটরকে দেখানো যায় সেটা তো একটা দেখাচ্ছি, তার সাথে কিন্তু কিভাবে ব্র্যাকেট নোটেশন বা এরকম দুটো ওয়েভ ফাংশন, এরকম একটা অপারেটর, ওয়েভ ফাংশনটাকে এরকম করে লিখলে একটা অপারেটর থাকলে কিভাবে মানে তোমরা অলরেডি জানো অপারেটর কি করে ওয়েভ ফাংশনের উপর কাজ করে, কিন্তু শুধু জানলে তো হবে না, প্র্যাকটিস বা হ্যাবিচুয়েটটাও দরকার। সেইগুলো কিন্তু দেখানোর জন্য আমি এত কিছু বারবার বারবার করছি। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে জাস্ট কি সাইয়ের জায়গায় এ প্লাস সিজি লিখেছি, বাকি যেমন আছে তেমন। তাহলে এখান থেকে কি কি পার্ট বেরিয়ে আসবে, এইটা মানে যদি ইন্টিগ্রেশন হিসেবে লিখতাম তাহলে এইটা মানে কি, এইটা মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ প্লাস সিজি তার কমপ্লেক্স কনজুগেট এ অপারেটর এ প্লাস সিজি ডিটাও, একই রকমভাবে এই দিকটাও, ঠিক আছে। তাহলে সেইটা মানে এখান থেকে কি কি পার্ট বেরিয়ে আসবে দেখো, এফ এ এফ একটা বেরিয়ে আসবে, প্লাস সিজি প্লাস এফ এ সিজি দুটো পার্ট। 3 নম্বর পার্ট কি, সিজি এ এফ প্লাস সিজি এ সিজি, এইভাবে বেরিয়ে আসবে পার্টগুলো। তাই তো নর্মাল যদি ইন্টিগ্রেশন এরকমভাবে থাকতো, পরিষ্কার বুঝতে পারছো যে এখান থেকে 4টে ইন্টিগ্রেশন বেরিয়ে আসতো। তাহলে কি কি হচ্ছে, এফ এ এফ প্লাস এফ এ সিজি, এই সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, এ হচ্ছে হারমিশিয়ান অপারেটর এবং এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে। তার মানে এই সিটা জাস্ট বাইরে বেরিয়ে চলে আসতে পারে, কারণ সিটা তো কনস্ট্যান্ট, এনি আরবিট্রারি কনস্ট্যান্ট এবং সে রিয়েল পার্টে আছে, এখানে সে রিয়েল পার্টে আছে, কেট পার্টে আছে, তার মানে জাস্ট সি হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এফ এ জি এইটা প্লাস এবার কি সিজি এ এফ, এইখানে সিটা কমপ্লেক্স পার্টে আছে, এই ব্রা পার্টে আছে, তো তার মানে এটা তো এনি আরবিট্রারি কনস্ট্যান্ট, তার মানে ওটা জাস্ট কমপ্লেক্স হয়ে বেরিয়ে আসবে। তাহলে জি এ এফ এইটা প্লাস সিজি এ সিজি, তাহলে কি এই সিটা কমপ্লেক্স পার্টে আছে সি স্টার, এই সিটা রিয়েল পার্টে আছে সি, জি এ জি, ঠিক আছে। এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? ম্যাম বলছি এটা প্লাস প্লাস দিয়ে কেন করলাম? ও মা, তো এখানে প্লাস আছে তো, জাস্ট এই ইন্টিগ্রেশনের রেসপেক্টে ভাবো, এখানে প্লাস আছে বলে, এই যদি ইন্টিগ্রেশনের রেসপেক্টে হতো এফ প্লাস সিজি, মানে এখানে এখানে জাস্ট ইন্টিগ্রেশন হিসাবে ভাবো, এই লাইনটাকে জাস্ট ইন্টিগ্রেশন হিসেবে ভাবো, এখানে লিখছি। হ্যাঁ, এটা কি আছে, এটা আছে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ প্লাস সিজি তার কমপ্লেক্স কনজুগেট এ এ প্লাস সিজি ডিটাও, এইটা আছে। তাই এটা কি হবে, তো এটা জাস্ট ইনটু, তো কিন্তু ওই এই অপারেটরটাকে মেনটেন করে হবে, মানে এফ এর সাথে এ ইন্টু এফ প্লাস এফ এর সাথে এ ইন্টু সিজি প্লাস সিজির সাথে এ ইন্টু এফ প্লাস সিজির সাথে এ ইন্টু সিজি, তা প্লাস হবে না, এটা মাল্টিপ্লিকেশনে কি হবে, হ্যাঁ প্লাস। বুঝতে পেরেছো তো এইটা। তাহলে এখানে আর লিখছি না, মুছে দিচ্ছি, বুঝতে হ্যাঁ পারবে ঠিক তো আছে পরে। ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো। তাহলে এটা হলো, তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এই দিকটা কী হবে, একই রকমভাবে 4টে পার্ট বেরিয়ে আসবে। তাহলে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এটা কি আছে, এটা আছে হচ্ছে এ এফ এফ, তার মানে এ এফ,
ঠিক আছে, সরি, আচ্ছা এ এফ এফ এটা একটা হলো, প্লাস কি হবে এ এফ সিজি। এবার সিটা তো কেট পার্টে আছে, সি বাইরে বেরিয়ে আসলো, এ এফ জি প্লাস এবার কি হবে এ সিজি এফ। তাহলে এই সিটা কি আছে, কম ব্রা পার্টে আছে, সি স্টার হলো এ এফ এফ, এটা হলো, তাই করলাম, দাঁড়াও সব ভুলিয়ে যাচ্ছে, সরি সরি। আচ্ছা এটা দেখো, তাহলে এটা কি হচ্ছে, এই যে তাহলে এখান থেকে দুটো লাইন লিখে ফেলেছি, এ এফ এফ এইটা প্লাস এই সিটার এই রিয়েল পার্টে আছে সি এ সিজি এফ, এই সরি সিজি এ এফ এফ আর এ সিজি এফ, এ এফ এফ আর এ সিজি এফ, এইটা আগে হওয়া উচিত নাকি কি করেছি বলো তো। আচ্ছা এ এফ এফ প্লাস এ এফ সিজি করেছি, আচ্ছা এই সিটা রিয়েল পার্টে আছে, সি বাইরে বেরিয়ে এসছে, এ এফ সিজি এটা হলো, সরি আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, একটু কি ভুল হচ্ছিল, এটা হলো। আচ্ছা এবার হচ্ছে এই পার্টটা, এই পার্টটায় কি হবে, সিটা কমপ্লেক্স পার্টে চলে আসলো, তাহলে কি হবে এই এ জি এফ, তাহলে এ জি এটা এই কমপ্লেক্স পার্টে আছে এফ, এইটা একটা হলো, প্লাস এবার কি হবে এই এটা কমপ্লেক্স পার্টে আছে আর এই সিজিটাও কমপ্লেক্স পার্টে আছে সিজি, তাহলে এখানে কি হবে, এখানে সিটা কমপ্লেক্স পার্টে আছে মানে সি স্টার, এই সিটা রিয়েল পার্টে আছে মানে সি, তাহলে এ জি জি এটা হলো, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এইবার এই এটা তো হারমিশিয়ান অপারেটর, এই যে এখানে লিখেছি এ হারমিশিয়ান অপারেটর, তার মানে এই পার্টটা আর এই পার্টটা একই, কেটে যাবে। আচ্ছা একই রকমভাবে এই যে এই পার্টটা আর এই পার্টটা একই কেটে যাবে, কারণ যেহেতু এ একটা হারমিশিয়ান অপারেটর, তার মানে এই পার্টটা কেন কেটে গেল, এইগুলো কেন কেটে গেল, যে অ্যাজ এ ইজ হারমিশিয়ান, তাহলে এ এফ ইকুয়ালস টু এ এফ এফ and GAG equals to AGG, এইটা তাহলে এই সেই জন্য এই দুটো কেটে গেল, তাহলে বাকি পার্টটা কি পড়ে থাকছে, এই যে সি এ এফ জি প্লাস সি স্টার জি এফ ইকুয়ালস টু সি এ এফ জি প্লাস সি স্টার এ জি এফ, এই দুটো পড়ে থাকছে, এই 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 চারটে জিনিস পড়ে থাকছে, তাহলে और কি পড়ে থাকছে, যে সি এফ এ জি প্লাস সি স্টার জি এ এফ ইকুয়ালস টু সি এ এফ জি প্লাস সি স্টার এ জি এফ, এটা পড়ে থাকছে। এইবার এই সি আর সি স্টার তো যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে তার ভ্যালু কি কি হতে পারে, এবার যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট মানে এর ভ্যালু যা খুশি হতে পারে, কিন্তু আমরা ইন জেনারেল কি ধরতে পারি, এইটার ভ্যালু ইমাজিনারিও হতে পারে আবার রিয়েলও হতে পারে। এবার যদি এই সিটা যদি রিয়েল হয় তাহলে কি হবে, তাহলে লেট সি ইকুয়ালস টু 1 দেন সি স্টার ইকুয়ালস টু অলসো 1, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে, তার মানে এখান থেকে পড়ে থাকছে
এফ এ জি প্লাস জি এ এফ ইকুয়ালস টু এ এফ জি প্লাস এ জি এফ, এইটা পড়ে থাকছে। এ জি এফ এইটা পড়ে থাকছে। আবার আর কি হতে পারে, সিটা তো যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট, তার মানে রিয়েল যেমন হতে পারে তেমন ইমাজিনারিও হতে পারে। ইমাজিনারি মানে ধরো সি ইকুয়ালস টু আই, তাহলে সি স্টার ইকুয়ালস টু মাইনাস আই। তাহলে এই ইকুয়েশনটা কি হচ্ছে, তাহলে আই ইন্টু এফ এ জি প্লাস মানে মাইনাস আই ইন্টু জি এ এফ ইকুয়ালস টু আই ইন্টু এ এফ জি মাইনাস আই ইন্টু এ জি এফ, এটা হবে। ঠিক আছে, তাহলে এইখানটা আমি জাস্ট এই মাইনাস আই করে দিই। এটা হলো। তাহলে এবার এখান থেকে কি হবে, আর এখান থেকে যদি আইগুলোকে তুলে দিই তাহলে জাস্ট আগের জিনিসটাই হবে, শুধু একটা করে এই মাইনাস থেকে যাবে। মাইনাস ইকুয়ালস টু এ এফ জি মাইনাস এ জি এফ, এটা। তাহলে এই এত কিছু করে আমি কি করতে চাইলাম, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এত কিছু করে আমরা কি করতে চাইলাম, এই 1 আর 2 থেকে দেখো, জাস্ট 1 আর 2 এর দিকে তাকাও, দেখো যদি সাইড মানে মানে জাস্ট এইটার সাথে যদি এইটার কম্পেয়ার করো, মানে 1 আর 2টাকে যদি জাস্ট যোগ করো একবার, একবার যদি বিয়োগ করো, তাহলে কি পাবে, যদি যোগ করো তাহলে এই পার্টটা কেটে গেল, এই পার্টটা কেটে গেল, তার মানে জাস্ট থেকে গেল কি যে এ এফ জি মানে 2AFG মানে 2FAG ইকুয়ালস টু 2AFG, 2 কেটে গেল, তার মানে FAG ইকুয়ালস টু AFG, এইটা একটা থেকে গেল। আর যদি বিয়োগ করো তাহলে এই পার্টটা থেকে যাবে GAF ইকুয়ালস টু AGF, তার মানে এই দুটো কি, এই দুটোই তো হারমিশিয়ান অপারেটরের ক্রাইটেরিয়া। তার মানে দেখা গেল যে দুটো আলাদা, মানে আগেরটার ক্ষেত্রে দেখলাম যে দুটো একই ওয়েভ ফাংশন হলে, আগেরটার ক্ষেত্রে দেখলাম যে ওয়েভ ফাংশনের ক্ষেত্রে, একই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যে অপারেটরটাকে হারমিশিয়ান হতেই হবে এইটা গ্যারান্টি করার জন্য যে তার ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালু বা আইগেন ভ্যালু কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেট সাইতে, মানে একটাই স্টেটে একটাই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে সেইগুলোকে রিয়েল হতে হবে। সেই জন্য এইবার যদি দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশনের টার্মসে দেখি এফ আর জি, তাহলে আমি কি করে আলাদাভাবে হারমিশিয়ান অপারেটরটাকে আনতে পারি, জাস্ট যদি একটা অপারেটর হারমিশিয়ান হবে কি না, হারমিশিয়ান হয় তাহলে ইন টার্মস অফ দুটো ওয়েভ ফাংশনের রেসপেক্টে আমি কি করে হারমিসিটি ডেফিনেশনটাকে আনতে পারি, সেইটা বোঝানোর জন্যই কিন্তু এত কিছু হলো। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্রম equation 1 and 2 FAG equals to AFG or GAF equals to AGF, এইটা। তাহলে এটা কি, this is another criteria for an operator A to be Hermitian। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? মানে এই লাস্ট এইটুকু একটুখানি বোরিং, কিন্তু এটা জাস্ট এইটা বোঝানোর জন্য যে কত রকমভাবে হারমিশিয়ান অপারেটরটা দেখানো যায়। ঠিক আছে, হ্যাঁ দিদি। ঠিক আছে, এইটা তো এই দুটো পার্ট আর কি। তাহলে এই মানে এইগুলো একটুখানি বলে দেওয়া দরকার ছিল, এইগুলো থেকে হয়তো আলাদা করে কিছু প্রশ্ন আসবে না, ওই আগেরটার থেকে তাও আসতে পারে। ঠিক আছে, কিন্তু এইটা থেকে হয়তো আলাদা করে কিছু প্রশ্ন আসবে না, বাট এই দুটো জাস্ট বোঝানোর জন্য যে হারমিশিয়ান অপারেটরটা কত রকমভাবে দেখানো যেতে পারে।
ঠিক আছে, প্রথম সেই শুরু করেছিলাম না যে দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশন নিয়ে হারমিশিয়ান অপারেটর দেখানো, তারপরে বললাম যে ইন এ স্পেশাল কেস উইদাউট লস অফ জেনারেলিটি যদি এফ ইকুয়ালস টু জি ইকুয়ালস টু যদি সাই হয় তাহলে কিভাবে দেখাতে পারি, সেই প্রথমে যেভাবে শুরু করেছিলাম আবার সেইভাবেই শেষ করলাম। ঠিক আছে, এইগুলো বোঝানোর জন্য, আর কিছু না। তাহলে এই হলো হারমিশিয়ান অপারেটর এবং তার সংক্রান্ত যা যা জিনিস সব হয়ে গেল। এইবার আমাদের যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে পস্টুলেট 5 অফ কোয়ান্টাম মেকানিক্স, এইটা বেসিক্যালি শুরু করতে হবে। এবার এইটা আজকে শুরু করব নাকি আজকে এখানে রেখে দেবো আমি বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে রবিবার আমি যেখানে থাকবো সেখানে আবার ইন্টারনেট থাকবে কিনা একটুখানি বলে দিই, আশা করি ওখানে ইন্টারনেট থাকবে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে postulate 5 of quantum mechanics, এটা আচ্ছা postulate 5 of quantum mechanics টা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে কোন একটা ওয়েভ ফাংশনের টাইম ইভলিউশনটাকে দেখে। ঠিক আছে, postulate 5 যেটা এতদিন আমরা যা যা পড়ে এসেছি সেখানে কিন্তু কোনো টাইমের ব্যাপার ছিল না, সবসময় বলেছি ওয়েভ ফাংশন ইজ এ ওয়েভ ফাংশন যেটা সেটা হচ্ছে ইজ এ ফাংশন অফ পজিশন কোঅর্ডিনেট, সবসময় সেটা বলেছি, কোনো টাইম ইভলিউশনের ব্যাপার কিন্তু ছিল না এখনো অবধি। postulate 5 হচ্ছে প্রথম যে টাইম ইভলিউশন নিয়ে কথা বলে, ডাইনামিক্স নিয়ে কথা বলে, মানে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশনের টাইম ইভলিউশনটা দেখে, এইটা হচ্ছে postulate 5। সো অ্যাকর্ডিং টু postulate 5 আমরা টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন পাই। ঠিক আছে, এতদিন আমরা পড়ে এসেছি টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন, এবার আমরা পড়ব টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন। তাহলে সেটা কি বলছে postulate 5, বলছে a quantum state psi evolves with time according to time dependent শরিঞ্জার ইকুয়েশন, সেটা হচ্ছে এইচ সাই ইকুয়ালস টু আই এইচ ক্রস ডেল সাই ডেল টি, এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন, এইটাকে বলা হয় টিডিএসি, টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন। কি বলছে, বলছে যে এ কোয়ান্টাম স্টেট সাই evolves with time according to Schrödinger equation but the Schrödinger equation is time dependent, সেটা কি, সেটা হচ্ছে h psi equals to i h cross del psi del t, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট Schrödinger equation, h psi equals to i h cross del psi del t। ঠিক আছে, তাহলে এই যে টাইম ডিপেন্ডেন্ট Schrödinger, তাহলে এবার থেকে যদি তোমাদেরকে কেউ বলে যে Schrödinger ইকুয়েশনটা লেখো তো, শরিঞ্জার ইকুয়েশনটা লেখো তো, এইটা যদি বলে, কিছু কিন্তু বলে দেয়নি, তাহলে কিন্তু তোমাদেরকে সবসময় টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন লিখতে হবে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল শরিঞ্জার ইকুয়েশন। যদি বলে দেয় টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন লেখো তাহলে তোমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট লিখলে, কিন্তু যদি কোনো কিছু না বলে, যদি বলে যে রাইট দ্য শরিঞ্জার ইকুয়েশন, স্পেশালি এমএসসিদের, তোমাদের তো অনেক ইন্টারভিউতে যেতে হবে, বা বিএসসিদেরও রাদার অনেক ইন্টারভিউতে যেতে হবে, যদি বলে যে রাইট দ্য শরিঞ্জার ইকুয়েশন তাহলে কিন্তু এইটা লিখতে হবে, টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশনটা লিখতে হবে। আর যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট উল্লেখ করে দেয় তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট লিখবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন, যেখানে ওয়্যার এই সাইটা কি, এই সাই ইজ এ ফাংশন অফ পজিশন কোঅর্ডিনেট আর অ্যান্ড টাইম, অ্যান্ড এই এইচটা কি, এইচটা তো আমরা জানি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কিন্তু এখানে কাইনেটিক এনার্জি তো মাইনাস এইচ ক্রস বাই টুয়াইস এম ল্যাপ্লাসিয়ান অপারেটর ডেল্টা স্কোয়ার অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি,
এবার এইখানে ভিটাকে আমরা অ্যাজাম্পশন নেব, একটা অ্যাজাম্পশন নেব এই ভি এর উপর। এখানে আমরা লিখবো যে এই ভি যেটা, আচ্ছা প্রথমত আগে এইটা নিয়ে বলি, এই যে এই কাইনেটিক এনার্জি অপারেটর এইটা, ঠিক আছে, এই যে মাইনাস এইচ স্কয়ার টুয়াইস এম ডেল্টা স্কয়ার অপারেটর, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এটার মধ্যে কোনো টাইমের ব্যাপার নেই, এটা ভীষণ ক্লিয়ার যে ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট এই ডেল্টা স্কয়ার অপারেটর মানে কি? del 2 বাই del x স্কয়ার প্লাস del 2 বাই del y স্কয়ার প্লাস del 2 বাই del z স্কয়ার, যেখানে টাইমের কোনো ব্যাপার নেই। এবং এই অপারেটরটাকে কি বলে? এটা হচ্ছে জাস্ট এই ডেল স্কয়ার অপারেটরটা কি? ল্যাপ্লেসিয়ান অপারেটর এটাকে বলা হয় এটা। আর যদি ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কি হবে? এটা ইকুয়ালস টু কি হবে? কি হয়? 1/r স্কয়ার। এটা হচ্ছে তোমরা এখনো অতটা মানে তোমরা দেখোনি, এটা যেটা হয় সেটা আমরা কদিন পরে দেখব, মানে তোমরা পরের সেমে দেখবে যে এই ডেল স্কয়ার অপারেটরকে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এইভাবে লেখা যায়। এই জন্যই লিখছি যে দেখাতে চাইছি কার্টেশিয়ান কোঅর্ডিনেটও ওর মধ্যে টাইমের কোনো ব্যাপার নেই, অবভিয়াসলি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটেও টাইমের ব্যাপার আসা উচিত না, তো সেটাই দেখাতে চাইছি যে এইটা মানে হয় হচ্ছে ডেল ডেল আর আর স্কয়ার ডেল ডেল আর প্লাস 1 সাইন থিটা ডেল ডেল থিটা 1 সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 সাইন স্কয়ার থিটা ডেল 2 ডেল ফাই 2। ঠিক আছে, তার মানে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে কাইনেটিক এনার্জি অপারেটরের মধ্যে কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই, এটা কমপ্লিটলি পজিশন কোঅর্ডিনেট। মানে কাইনেটিক এনার্জি অপারেটর ডেলটা যেটা, ইট ইজ কমপ্লিটলি এফ অফ এক্স ওয়াই জেড, এইটা মানে কমপ্লিটলি পজিশন ডিপেন্ডেন্ট পার্ট, কমপ্লিটলি পজিশন ডিপেন্ডেন্ট ফাংশন। ঠিক আছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এইবার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জিটা এইখানে আমরা একটা অ্যাজাম্পশন নেব যে এই পোটেনশিয়াল এনার্জি ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি, এটা আমরা অ্যাজিউম করে নেব। কারণ পোটেনশিয়াল এনার্জি অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো টাইম ইভ্যালুয়েশন থাকে পোটেনশিয়াল এনার্জির, স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমরা দেখি পোটেনশিয়াল এনার্জি টাইম ইভ্যালুয়েশন থাকে, যে কারণে আমাদেরকে ওই মানে বিভিন্ন রকম সারফেস হপিং ডাইনামিক্স, এই বিভিন্ন রকম ডাইনামিক্স করতে হয় আর কি টাইম ইভ্যালুয়েশনটা বোঝার জন্য, তো সেটা থাকে। কিন্তু এইখানে আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি যে পোটেনশিয়াল এনার্জির কোনো টাইম ডিপেন্ডেন্সি নেই, অনলি দ্য টাইম ডিপেন্ডেন্সি এক্সিস্ট ইন দ্য ওয়েভ ফাংশন। শুধুমাত্র ওয়েভ ফাংশনে টাইম ডিপেন্ডেন্সি আছে, এবং ওয়েভ ফাংশনটা হচ্ছে is a function of position and time, but potential energy কোনো টাইম ডিপেন্ডেন্সি নেই। তো সেইটা অ্যাজিউম করা নেওয়ার সাথে সাথে আমরা মানে অ্যাকচুয়ালি কোন কি ইন্ট্রোডিউস করতে চাইছি, এইটা হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট। কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট, যেখানে আমরা অ্যাজাম্পশন নিচ্ছি, এক নম্বর হচ্ছে ভি ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি, এইটা একটা। ঠিক আছে, ভি ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি। আর 2 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে এই যে সাই আর টি যেটা বললাম ইজ
মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, এই দুটো অ্যাজাম্পশন নিচ্ছি। এবং এই মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল মানে কি, মানে কিভাবে সেপারেবল, যে এই সাই আর টি এইটা যেটা, এইটা ইকুয়ালস টু হচ্ছে সাই আর পজিশন ডিপেন্ডেন্ট পার্ট ইনটু এফ টি, এইটা। ঠিক আছে, এই দুটো অ্যাজাম্পশন নিচ্ছি, যে একটা হচ্ছে এই ওয়েভ ফাংশন টাইমের উপর কমপ্লিটলি মানে ডিপেন্ড করে না কোনোভাবেই, আর 2 নম্বর হচ্ছে এই যে ওয়েভ ফাংশন বলছি, পোটেনশিয়াল এনার্জিটা টাইমের উপর মানে ও ডিপেন্ড করে না কোনোভাবেই। আর 2 নম্বর হচ্ছে এই যে ওয়েভ ফাংশনটার কথা বলেছি, যেটা হচ্ছে পজিশন এবং টাইমের ফাংশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল এইভাবে। ঠিক আছে, পজিশন পার্ট আর টাইমের পার্ট দিয়ে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। এই মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল কথাটার মানে কি, মানে এই যে পজিশন কোঅর্ডিনেট আর যে টাইম কোঅর্ডিনেট, মানে টাইম কোঅর্ডিনেট মানে ধরো বলতে চাইছি যে টাইম একটা অ্যাক্সিস আর পজিশন হচ্ছে একটা অ্যাক্সিস, এই দুটো কমপ্লিটলি পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি এটা হয় মানে এই দুটো ভ্যারিয়েবল যদি মানে দুটো যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলগুলো যদি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হয় একটা আর একটার সাথে, তাহলেই আমরা সেটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারি। যেমন আমরা লিখি না, ধরো 2 ডাইমেনশনাল ওয়েভ ফাংশন ধরো আছে সাই এক্স ওয়াই, এটাকে কিন্তু আমরা এরকমভাবে লিখি এক্স এক্স ওয়াই ওয়াই, এইভাবে লিখি। তার কারণ কি, এক্স আর ওয়াই অ্যাক্সিস কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য তো সেইটাই লিখেছি এখানে। ঠিক আছে, এইটা যেখানে এইটা কি, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে স্পেস পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন এইটা, আর এই পার্টটা কি, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট আর স্পেস পার্ট। এবার যদি কোনো একটা পার্টিকুলার স্টেট nth স্টেটের জন্য যদি বলি, nth কোয়ান্টাম স্টেটের জন্য, তাহলে এখানে জাস্ট লিখতে পারি সাই এন আর টি সাই এন আর এফ এন টি, মানে কোনো একটা nth ফর nth কোয়ান্টাম স্টেট, তার জন্য এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এইটা তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যাজাম্পশন এখনো পর্যন্ত। ঠিক আছে, তাহলে যেখানে কি হচ্ছে, এই যে স্পেস পার্ট যেটা যেটা এতদিন ধরে আমরা পড়ে এসেছি, এই স্পেস পার্টটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে মেনে চলে, যেটা এতদিন আমরা পড়ে এসেছি। তাহলে সেটা লিখি, তাহলে where এই psi n r obeys the time independent Schrodinger equation, that is h psi n r equals to en psi n r, যেটা আমরা জানি h psi equals to e psi। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, কারণ কোনো অসুবিধা নেই তো এই অবধি? না। এটা হলো। নাও from time dependent Schrodinger equation, সেটা আমরা কি লিখে রেখেছিলাম টাইম ডিপেন্ডেন্ট Schrodinger equation, যে h psi equals to i h cross del psi del t, এটা লিখে রেখেছিলাম। এই সাইটাকে কি লিখছি, সাইটাকে এই সাইটা দিয়ে লিখছি, ওই আগের সাইটা দিয়ে লিখছি, সাই এন আর টি লিখতেই পারি, কারণ ডেল সাই ডেল টি লিখছি মানে সাইয়ের একটা টাইম ইভ্যালিউশন আছে, আমি সেটাকে জাস্ট ভেঙে লিখছি, আর কিছু না। একই রকমভাবে এটাকেও লিখতে পারি, এইটা। ঠিক আছে, আর এইচ এই সাই এন আর টি মানে কি, মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, সেটা লিখি।
যে psi n r into f n t, this is equals to I h cross del del t of psi n r f n t। ঠিক আছে, এটা হলো। আর এখান থেকে এবার কি হবে দেখো, এটা তো কোনো অসুবিধা নেই অবধি। আচ্ছা, এবার কি হবে, এইচটা কি রেখেছি, শুধুমাত্র পজিশনের কোঅর্ডিনেট, কারণ কি কাইনেটিক এনার্জি ইজ অলরেডি পজিশনের কোঅর্ডিনেট, আর পোটেনশিয়াল এনার্জিকে আমরা অ্যাজিউম করে নিয়েছি যে এটা টাইমের ওপর কোনোভাবে ডিপেন্ড করে না। তার মানে এইচটা অ্যাজ এ হোল শুধু পজিশনের ওপর ডিপেন্ড করে। তার মানে এইচটা যদি শুধু পজিশনের ওপর ডিপেন্ড করে, তাহলে এইচটা কার ওপর কাজ করবে, অপারেটরটা যদি পজিশনের ওপর ডিপেন্ড করে তাহলে অপারেটরও তেমন ওয়েভ ফাংশনের উপরেই কাজ করবে যেটা পজিশনের ওপর ডিপেন্ড করে। তার মানে এর টাইমের ওপর, মানে এখানে তো টাইমের কোনো ব্যাপার নেই, তার মানে একে যদি টাইমের ওপর কাজ করাই সেটা জিরো দিয়ে দেবে। টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনের উপরে যদি অপারেট করি সেটা জিরো দিয়ে দেবে, কারণ এর মধ্যে তো টাইমের কোনো ব্যাপার নেই। তার মানে টাইমের রেসপেক্টে এর আর কি ডেরিভেটিভ হবে, জিরো দিয়ে দেবে। তার মানে এটাকে কি করে লিখতে পারছি, তার মানে এইখানে এফ এন টি যেটা, সেটা অ্যাজ ইফ কনস্ট্যান্ট। তাহলে এফ এন টি এইচ psi n r equals to I h cross, এটা কি হবে, এইখানে এই যে এখানেও একই, এখানে কি হবে, এইখানে ডেল ডেল টি অফ psi n r ইন্টু এফ টি আছে। এবার ডেল ডেল টি অফ psi n rটা কি হবে, সেটা জিরো, তার কারণ হচ্ছে psi n r তো এখানে তো কোনো টাইম ডিপেন্ডেন্ট পার্ট নেই, তাহলে টাইম পজিশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম সেটা কি হবে, সেটা জিরো হয়ে যাবে। তার মানে এখানে শুধু যেটা থাকবে এইটা কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল ইন্টু ডেল এফ এন টি বাই ডেল টি, এটা হলো। মানে এখান থেকে কটা পার্ট, এখান থেকে দুটো পার্ট বেরিয়ে আসার কথা, একটা হচ্ছে psi n r ইন্টু ডেল এফ এন টি বাই ডেল টি প্লাস এফ এন টি ইন্টু ডেল psi n r বাই ডেল টি, কিন্তু ডেল psi n r বাই ডেল টি সেটা তো জিরো, কারণ এখানে তো এটা তো টাইমের রেসপেক্টে তো এটা কনস্ট্যান্ট, মানে টাইমের রেসপেক্টে তো মানে এখানে তো টাইমের কোনো ব্যাপার নেই, তার মানে এটা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করার কোনো মানে নেই এটার। ঠিক আছে, এটা হলো। আর এখান থেকে কি, এখান থেকে এবার কি হবে যে, আচ্ছা এবার এখান থেকে কি হবে, এই আই এইচ ক্রস বাই এই এফ এন টি, মানে এই এফ এন টিটাকে এই পাশে নিয়ে আসলাম, মানে নিচে নিয়ে চলে আসলাম, এইটা করে। আচ্ছা এখানে আর ডেল ডেল রাখার দরকার নেই, কারণ যেহেতু এখানে আর পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে না, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মানে এই যেহেতু মানে এটা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, পজিশনের কোনো ব্যাপার নেই, তার মানে এখানে একটার রেসপেক্টেই জাস্ট ডেরিভেটিভটা হচ্ছে, তার মানে এখানে আর পার্শিয়াল রাখার দরকার নেই। এটাকে আমি জাস্ট মানে পার্শিয়াল দিয়ে লিখতে পারতাম, বাট এখানে আমি জাস্ট এটাকে ডি দিয়ে লিখে দিই, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে ডি এফ এন আর ডি এফ এন টি বাই ডিটি, এটা তাহলে এটা হয়ে গেল ডি এফ এন টি বাই ডিটি, মানে এই 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 আই এইচ ক্রসটা, এই এফ এন টিটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে আই এইচ ক্রস বাই এফ এন টি ডি এফ এন টি বাই ডিটি, এইটা ইকুয়ালস টু কী থেকে যাচ্ছে, এই সাইন আর বাই সাইন আর, মানে একদিকটা পুরো টাইমের যেভাবে আমরা করি নর্মালি সরেঞ্জার ইকুয়েশন সলভ করি, একদিকটা পুরো টাইমের জিনিস করে নিলাম, একদিকটাই শুধু পজিশনের টাইমের ফাংশন করে নিলাম, বাদিকটাকে ডান দিকটাকে শুধু পজিশনের ফাংশন রেখে দিচ্ছি, তাহলে ইজ সাইন আর বাই সাইন আর, ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার কি, এবার এই সাইন আর মানে কি, টাইম ইন্ডিপেন্ডেন্ট সরেঞ্জার ইকুয়েশন ইএন সাইন আর বাই সাইন আর, তাহলে এটা কি, এটা কারণ কি, কারণ অ্যাজ এই সাইন আর ইকুয়ালস টু ইএন সাইন আর, ঠিক আছে, তার মানে এইটা মানে কি, এইটা মানে জাস্ট ইএন থেকে গেল, সাইন আর উপর নিচে কেটে গেল, তাহলে কি পেলাম আমরা, তাহলে অর কি পেলাম, আই এইচ ক্রস বাই এফ এন টি ইন্টু ডি এফ এন টি বাই ডিটি ইকুয়ালস টু ইএন
এটা পেলাম, তাই তো। আর এখানে কি করছি, এবার কি করছি, এইবার আমরা যেটা করছি এটাকে দুপাশে ইন্টিগ্রেশন করছি। কিভাবে, যে কিভাবে করছি দেখো, ইন্টিগ্রেশন অফ ডি এফএন টি বাই এফএন টি ইকুয়ালস টু en বাই IH ক্রস ইন্টিগ্রেশন অফ ডিটি। ঠিক আছে, ডি এফএন টি বাই ডিটি, এ দেখো কীভাবে করলাম, ডি এফএন টি বাই এফএন টি এটাকে করলাম ইকুয়ালস টু en বাই IH ক্রস ইন ডিটি, দুপাশে ইন্টিগ্রেশন করে দিলাম। কী হবে, লিমিট কী হবে, যখন কোনো টাইম ইভ্যালিউশন ছিল না, মানে এফএন 0 থেকে যখন টাইম ইভ্যালিউশন এলো এফএন টি, এখানে কি হবে 0 থেকে টি। ঠিক আছে, ঠিক আছে, সবার ঠিক আছে? হ্যাঁ দিদি। ঠিক আছে, এটা হলো। আর এইটা মানে কি, এটা মানে কি ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন ln ln fn t বাই ln fn 0, এটা হয়ে যাবে ln x। সেটা যদি ডেরিভেটিভ বসাই তাহলে ln fn t বাই ln fn 0 এইটা হলো ইকুয়ালস টু en বাই IH ক্রস ইন্টু টি হবে এদিকটা। আর এখান থেকে কি হবে, fn t ইকুয়ালস টু, এখান থেকে fn t ইকুয়ালস টু মানে বেসিক্যালি, আসলে এত একটা বাজে খবর শুনলাম, বারবার আমি হয়ে যাচ্ছে, অন্য মনস্ক হয়ে যাচ্ছে। এটা হলো, তাহলে এটা হলো, এবার এখান থেকে কি হবে, fn t বাই fn 0 এইটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে যে e টু দি পাওয়ার en t বাই IH ক্রস, এইটা হবে এলএনটা তুলে দিলে, তাই তো। এইটা মানে কি ই টু দি পাওয়ার ওপরে নিচে আই দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে নিচটা হয়ে যাবে আই স্কোয়ার মানে -1, মানে একটা মাইনাস হয়ে এসে গেল, IENT বাই এইচ ক্রস হলো এইটা। আর এখান থেকে কি হবে, এই FNT ইকুয়ালস টু FN 0 ইন্টু ই টু দি পাওয়ার -ENT বাই এইচ ক্রস, এইটা। और এইটা ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার -IENT বাই এইচ ক্রস FNT, মানে দ্য টাইম ইভ্যালিউশন অফ দ্য ওয়েভ ফাংশন বা টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটাকে দেখতে এরকম, যেখানে FN 0টা তো একটা কনস্ট্যান্ট, ওটা তো টাইম ইকুয়ালস টু 0তে যে ওয়েভ ফাংশনের পার্টটা সেটা একটা কনস্ট্যান্ট, কারণ টাইম তো 0 শুরু হয়নি, ওটা সবসময়ের জন্য কনস্ট্যান্ট, যেভাবে আমরা সেই কেমিক্যাল কাইনেটিক্সের ক্ষেত্রে মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা যেভাবে বুঝতাম, হুইচ ইজ আ কনস্ট্যান্ট, তাই তো, কোনো একটা পার্টিকুলার স্টেটে। তাহলে সেইটাকে আমি যে সি লিখে দিলাম, তার মানে কি লিখলাম, যে অ্যাজ FN 0 ইকুয়ালস টু সি হুইচ ইজ এ কনস্ট্যান্ট, এইটা। এই যে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা তোমাদের এবার সারা জীবন মনে রাখতে হবে, যে FNT ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার -INT বাই এইচ ক্রস, মানে ওয়েভ ফাংশনের টাইম ইভ্যালিউশনকে কিন্তু সবসময় এরকম দেখতে হয়, ঠিক আছে। তাহলে নাও the overall quantum state is given by, তাহলে সেটা কি হবে, psi nRT কি ছিল, psi nR ইন্টু সি ইন্টু ই টু দি পাওয়ার -INT বাই এইচ ক্রস। তাহলে
এইটা মানে আবার কি, এইটা মানে এরকমভাবেও লেখা যায় সাই এন আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এন টি বাই এইচ ক্রস এইটা, যেখানে এই সিটাকে সাই এন আর এর মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ সাই এন আর এর তো একটা এক্সপ্লিসিট ফর্ম আছে, তাতে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে, ধরো আমি তার মধ্যে সিটাকে আবার ঢুকিয়ে দিলাম, কারণ ওর মধ্যে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের সাথে আর একটা কনস্ট্যান্ট গুণ করে দিলাম, 1 নম্বর এইটা। 2 নম্বর, এই সিটা তো একটা কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরেও লিখতে পারি। এবার আমরা কি জানি, আমরা জানি সাই আর সি ইন্টু সাই এই দুটো একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, তার মানে এই কনস্ট্যান্টটাকে জাস্ট এর ভেতরে লিখে দিলে আমার ক্ষতি কিছুই হবে না, এটা অ্যাকচুয়ালি একই স্টেটকেই রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এখানে কি করলাম, হেয়ার we have inserted C in psi nr as gives the same state, এইটা তার মানে এই psi n rt equals to psi nr into e to the power minus int by h cross। ঠিক আছে, এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল দ্য টাইম মানে এক্সপ্রেশন অফ দ্য ওই টাইম ইভ্যালিউশন মানে টাইম ইভ্যালিউশন অফ দ্য ওয়েভ ফাংশন, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি। মানে ফিফথ পস্টুলেট আসার যে কারণটা, যে পোটেনশিয়াল এনার্জির মধ্যে কোনো টাইম ইভ্যালিউশন নেই, বা মানে হ্যামিল্টনিয়ানের মধ্যে কোনো টাইম ইভ্যালিউশন নেই, বা টাইম ইভ্যালিউশনটা আছে স্টেটটার মধ্যে, মানে ওয়েভ ফাংশনটার মধ্যে টাইম ইভ্যালিউশন আছে। তো সেইটা কেমন দেখতে হয়, সেটা এইরকম দেখতে হয়, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইবার দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে টাইম ইভ্যালিউশন। ঠিক আছে, আজকে আর এগোবো না, হ্যাঁ এইটা, তাহলে এইটুকুই বলা থাক। এবার এইখান থেকে আমরা যেটা আসবো, এইখান থেকে আমরা আসবো হচ্ছে স্টেশনারি স্টেট 1 নম্বর, 2 নম্বর স্টেশনারি স্টেট, 2 নম্বর কনসিকুয়েন্সেস, 2 নম্বর হচ্ছে কনসিকুয়েন্সেস অফ স্টেশনারি স্টেট, 3 নম্বর হচ্ছে আরএনফেস্ট ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, এইগুলো আমরা আসবো, তাহলে এইটা তো আমরা রবিবার পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরপর হয়ে যাবে, আজকে আর শুরু করবো না এটা। ঠিক আছে, তো অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে এবার বলো আজকের পড়া থেকে কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো, টোটালটা থেকে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম আরেকবার রিক্যাপচুলেট করি, যে হারমিশিয়ান অপারেটরের যে 3টে থিওরেম সেইটা দেখলাম, এবং সেখান থেকে দেখলাম যে হারমিশিয়ান অপারেটর অলরেডি আমরা পড়ে এসেছি এর আগে, কিন্তু হারমিশিয়ান কথাটা বলিনি, যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা অপারেটরকে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে হারমিশিয়ান হতেই হবে টু মেক শিওর দ্যাট যে সেই অপারেটরের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তার আর কি অ্যাভারেজ ভ্যালুকে বা সেই অপারেটরের আইগেন ভ্যালুকে রিয়েল হতেই হবে, এবং হারমিশিয়ান অপারেটরকে অন্যভাবে ইন টার্মস অফ দুটো ফাংশনের রেসপেক্টেও যে কীভাবে ডিফাইন, যেভাবেই বলি না কেন কীভাবে হারমিশিয়ান অপারেটরটাকে ডিফাইন করা যায় সেটাও দেখলাম। ঠিক আছে, সেইটা একটা দেখলাম, ওই 3টে থিওরেম যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে প্লাস ইম্পর্টেন্টটা, এবং তার সাথে তার করসপন্ডিং ব্র্যাকেট নোটেশনে কিভাবে আসছে সেইটা দেখলাম। আর ফিফথ পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্সটাকে জাস্ট ইন্ট্রোডিউস করলাম, যেখান থেকে টাইম ইভলিউশন অফ ওয়েভ ফাংশনটাকে কেমন দেখতে হয় সেটা বুঝলাম, অন ডিপেন্ডিং অন দ্য দুটো অ্যাজাম্পশন, একটা হচ্ছে ওই টাইম আর পজিশন, এই দুটো হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট দুটো অ্যাক্সিস, যে কারণে আমরা টোটাল ওয়েভ ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ পজিশন অ্যান্ড টাইম এই দুটো ভ্যারিয়েবল হিসেবে লিখতে পারলাম। আর 2 নম্বর হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি পার্ট যেটা থাকবে হ্যামিল্টনিয়ান অপারেটরের মধ্যে, সেইটা এই মুহূর্তে কমপ্লিটলি টাইম ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র টাইম ডিপেন্ডেন্সিটা আসছে ওয়েভ ফাংশনে, সেটাই আমরা দেখতে চাইছি। ঠিক আছে, তো সেইখান থেকে এবার আমরা স্টেশনারি স্টেট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট,
সেখান থেকে স্টেশনারি স্টেট হলে তার কি কি কনসিকুয়েন্সেস থাকবে, এবং আরএনফেস্ট ইকুয়েশন অফ মোশন, এবং এটার মানে কি অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যাচ্ছি ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স কোথায় গিয়ে মিশছে, ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডিং, ক্লাসিক্যাল মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স কোথায় গিয়ে মিশছে এই দুটো আমরা দেখব, ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডিং। ঠিক আছে, তো এইটা আমরা পরের দিন দেখব। এবার বলো আজকে তোমাদের কারোর কোনো অসুবিধা আছে কিনা আজকের ক্লাস থেকে? ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে যদি ঠিক আছে তাহলে তোমরা এটা ভালো করে দেখো, তোমরা কালকে 1 জানুয়ারি জানি, বাট স্টিল হ্যাঁ তোমরা আর কি দেখে রাখো রবিবার দিন, তাহলে কিন্তু বাকি পার্টটা শেষ করে দেবো, মানে বাকি পার্টটা মানে 5th পস্টুলেটের আর যা যা জিনিস আছে সেগুলো শেষ করে দেবো। ঠিক আছে, তোমরা এই 2 দিনের মধ্যে এই জিনিসটা দেখে রাখবে। ঠিক আছে, তাহলে রেখে দিই। এটা তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন। হ্যাঁ এটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে যদি তোমাদের কারোর কোনো অসুবিধা না থাকে তাহলে রেখে দিচ্ছি আজকে। ঠিক আছে।